সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেটা একটা হেমাটোলজির টপিক। বিফোর উই স্টার্ট আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আমাকে কিছু জিনিস কনসেপ্ট ক্লিয়ারিফাই করতে হবে। যেমন হচ্ছে উই উইল টক অ্যাবাউট দ্য ডিস্ট্রিবিউশন অফ হচ্ছে বডি আয়রন। আমাদের বডিতে আয়রনের ডিস্ট্রিবিউশনটা আমরা ডিসকাস করব। দেন আমরা ডিসকাস করব হচ্ছে স্টোরেজ ফর্ম অফ আয়রন, অর্থাৎ আয়রন আমাদের বডিতে কোন রূপে হচ্ছে স্টোর হচ্ছে, কোথায় স্টোর হচ্ছে, এবং কোথায় যে বললাম যে অ্যাভেলেবল স্টোরেজ সাইট অফ হচ্ছে আয়রন। তারপর আমরা দেখব যে আয়রন কি কোন জায়গায় হচ্ছে অ্যাবজর্পশন হচ্ছে, কীভাবে অ্যাবজর্পশন হচ্ছে, আয়রনটা কীভাবে এক্সক্রিশন হচ্ছে, এবং আমাদের দৈনন্দিন জীবনে কতটুকু আয়রন প্রয়োজন। বিকজ এই আয়রনের উপরে ডিপেন্ড করেই আমরা বলতে পারি যে আমাদের এখান থেকে কী হচ্ছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা ডেভেলপ করছে। সো লেটস স্টার্ট। শুরুতেই আমরা যদি বলি যে আমাদের টোটাল বডি আয়রনটা কতটুকু, এটা সাধারণত হচ্ছে 3 থেকে 5 গ্রামের মতো। একটা নর্মাল মানুষের দেখা গিয়েছে যে 3 থেকে 5 গ্রাম আয়রন থাকে হচ্ছে টোটাল ডেলি ইনটেক থেকে, মানে টোটাল বডিতে আয়রন থাকে। এখন সবারই কি সেম এই 3 থেকে 5 গ্রাম থাকবে, সেটা আসলে ডিপেন্ড করে অন দ্য হচ্ছে সেক্স অ্যান্ড হচ্ছে ওয়েট অফ দ্য ইন্ডিভিজুয়াল। অর্থাৎ প্রত্যেকের, যেমন হচ্ছে ফিমেল এবং হচ্ছে মেল এবং চিলড্রেন, এক একজনের ক্ষেত্রে এক এক রকমের আয়রনের প্রয়োজন হয়। যেমন আমরা একটু যদি চিন্তা করি, ইন কেস অফ হচ্ছে ফিমেল, আমরা জানি যে ফিমেলের ক্ষেত্রে একটা প্রবলেম হয়। কি হয়? আমরা জানি যে ফিমেলের মধ্যে আমরা জানি যে মেনস্ট্রুয়াল ব্লাড লসের ব্যাপার আছে। সেখানে কি আছে? মেনস্ট্রুয়াল ব্লাড লসের ব্যাপার আছে। তারপর অনেক ফিমেল হচ্ছে প্রেগনেন্সির ক্ষেত্রে হচ্ছে যে আমরা হচ্ছে ব্রেস্ট ফিডিং করছেন। আবার দেখা গেছে যে হচ্ছে যে কোনো একটা ফিমেল, সে কিন্তু হচ্ছে পোস্ট ম্যানোপোজাল ফিমেল হতে পারে। সো পোস্ট ম্যানোপোজাল ফিমেলের এক রকমের হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা বলতেছিলাম যে ইট ইজ গ্রেটার ইন দ্য হচ্ছে মেলস দ্যান হচ্ছে ফিমেল। তাহলে মেলদের মধ্যে দেখা গেছে হচ্ছে যে আমাদের বডি আয়রনের লেভেলটা বেশি। এখন কোশ্চেন হচ্ছে কেন মেলদের ক্ষেত্রে হচ্ছে আয়রনের লেভেলটা বেশি। 1 নম্বর পয়েন্ট আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের মেলদের ক্ষেত্রে হচ্ছে যে হায়ার মাসেল ম্যাস। তাহলে আলটিমেটলি তাদের মধ্যে যে মাসটা রয়েছে, এই মাসেল মাসটা কিন্তু হচ্ছে বেশি হয়ে থাকে। এবং সেকেন্ড আরেকটা পয়েন্ট হচ্ছে যে মেলে একটা হরমোন আছে আমরা জানি, দ্যাট ইজ কল হচ্ছে টেস্টোস্টেরন। তো আমাদের যে টেস্টোস্টেরন রয়েছে, এই টেস্টোস্টেরন কিন্তু হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কেন? টেস্টোস্টেরনটা হচ্ছে ইনফ্লুয়েন্স করে হচ্ছে যে আমাদের যে এরিথ্রোপয়েসিস রয়েছে, সেই এরিথ্রোপয়েসিস, যত বেশি এরিথ্রোপয়েসিস হবে তত বেশি আরবিসি হবে, এবং আরবিসির মধ্যে কি হবে, আয়রন ইনটেক বেশি হবে। তারপরে যদি আমরা চিন্তা করি যে ডিস্ট্রিবিউশন অফ দ্য হচ্ছে বডি আয়রন ইন দ্য হচ্ছে যে অ্যাভারেজ, তাহলে আমরা যদি এখন চিন্তা করি যে আমাদের এই ডিস্ট্রিবিউশনটা নিয়ে একটু আলোচনা করি, যে আমরা যেটা বললাম যে আমাদের মেল ফিমেলের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়। তো এই ডিস্ট্রিবিউশন অফ বডি আয়রন ইন দ্য হচ্ছে যে আমরা যদি চিন্তা করি অ্যাভারেজ অ্যাডাল্ট মেলের কথা যদি একটু চিন্তা করি, তাহলে প্রথমে আমরা যেটা বলবো যে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি বেসিক্যালি। যদি আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা এখানে ভাগ করতে পারি যে একটা হচ্ছে যে আমাদের হিমোগ্লোবিন আয়রন হইতে পারে, অর্থাৎ হিমোগ্লোবিনের মধ্যে একরকম আয়রন হচ্ছে যে আমাদের হচ্ছে যে ডিস্ট্রিবিউশন হয়, আর একটা হচ্ছে টিস্যু আয়রন, দুই জায়গায় হতে পারে। তো দেখা গেছে হিমোগ্লোবিনের ক্ষেত্রে দেখা গেছে যে আমার টোটাল আয়রন, এই যে আমরা বলতেছিলাম যে আমার 3 থেকে 5 গ্রাম আয়রন ছিল, এটার দেখা গেছে 60 থেকে 70% অফ দ্য হচ্ছে টোটাল আয়রনটাই সাধারণত কোথায় থাকে? হিমোগ্লোবিনে থাকে। হিমোগ্লোবিনে কীভাবে থাকে এটা যদি আমরা একটু ব্রেকডাউন করি তাহলে আমরা জানতে পারবো। আমরা জানি যে একটা হিমের মধ্যে দুইটা পার্ট থাকে। একটা থাকে বলা হচ্ছে গ্লোবিন পার্ট। গ্লোবিন পার্টটা কি? এটা একটা প্রোটিন পার্ট। আর একটা থাকে হচ্ছে যে হিম পার্ট। হিমটা কি? হিমটা হচ্ছে নন প্রোটিন পার্ট। তার আমরা যদি হিমকে বলি, ইচ গ্লোবিন চেইন হ্যাজ হচ্ছে 1 হিম গ্রুপ। তাহলে হিম গ্রুপ থাকে একটা। এখন হিমটা হচ্ছে যে একটা হচ্ছে পরফাইরিন রিং। হিম একটা হচ্ছে পরফাইরিন। আমরা যদি হিমের স্ট্রাকচারটা দেখি, দেখতে অনেকটা এরকম। সো হিমটা দেখতে অনেকটাই, আমরা যদি খেয়াল করি তাহলে হিমের স্ট্রাকচারটা কিন্তু অনেকটাই এরকম, এই যে একটা পরফাইরিং রিংয়ের মতো হয়ে থাকে। এবং দেখেন এই পরফাইরিং রিংয়ের মধ্যে আমরা যদি একটু সেন্টারে চিন্তা করি, সেই সেন্টারের মধ্যে দেখা গেছে যে আমাদের হচ্ছে এই আয়নটা রয়েছে। কি রয়েছে? আয়নটা যেটা রয়েছে সেটা হচ্ছে সাধারণত হচ্ছে ফেরাস ফর্মে থাকে। কারণ আমরা জানি যে আমাদের অ্যাবজর্পশন ফর্ম এটা হচ্ছে কি? ফেরাস ফর্ম। তাহলে ফেরাস ফর্মে, অর্থাৎ সেন্টারে কিন্তু আমরা কি পাচ্ছি? ফেরাস পাচ্ছি। সুতরাং আমরা বলতে পারি
সেন্টারে থাকছে হচ্ছে যে আমরা বললাম যে সেন্টারে হচ্ছে যে ফেরাস থাকে এবং হিম হচ্ছে রেসপন্সিবল ফর হচ্ছে বাইন্ডিং অক্সিজেন। তো দেখা গেছে যে এটাই হচ্ছে যে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যে আমাদের প্রায় টোটাল আয়রনের 60-70% হচ্ছে কোথায় থাকতেছে, হিমোগ্লোবিনে থাকতেছে, যেটা অলমোস্ট হচ্ছে আমাদের 1.5 to 3 গ্রামের মতো। আর টিস্যু আয়রন যদি আমরা বলি টিস্যুর মধ্যে স্টোর থাকতে পারে, এটা আবার 3 রকমের হতে পারে। একটা হচ্ছে স্টোর আয়রন, স্টোর অ্যাভেলেবেল আয়রন হতে পারে। স্টোর আয়রন কোথায় হতে পারে, যেমন আমাদের ফেরিটিন হিসেবে থাকতে পারে এবং হচ্ছে হেমোসিডারিন হিসেবে স্টোর হতে পারে। কোথায় স্টোর হয়, এটা বিভিন্ন রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম আছে, এটা আমরা ডিটেলসে পরে পড়বো। আরও কিছু আছে যে আমাদের কিছু এসেনশিয়াল আয়রন আছে, এদেরকে আমরা এসেনশিয়াল আয়রন কেন বলছি? আচ্ছা, এদের মেইন ফাংশনটা হচ্ছে দেখেন, একটা হচ্ছে মায়োগ্লোবিন আর একটা হচ্ছে এনজাইমস অফ দ্য হচ্ছে সেলুলার রেসপিরেশন। তো এখানে একটা পয়েন্ট আছে যে আমাদের যে মায়োগ্লোবিন এটা কোথায় পাওয়া যায়, মায়োগ্লোবিনটা সাধারণত হচ্ছে মাসেলের মধ্যে পাওয়া যায়, অর্থাৎ আমাদের যে মাসেল টিস্যু আছে সেই মাসেল টিস্যুর মধ্যে আমরা পাবো হচ্ছে মায়োগ্লোবিন। এই মাসেলের মধ্যে এরা মায়োগ্লোবিনটা কী করে, অক্সিজেনের সাথে হচ্ছে বাইন্ড করে এবং মানে সিমিলার টু হিমোগ্লোবিন। এখন কথা হচ্ছে মায়োগ্লোবিন কন্টেন্স করে আয়রন ইট সেন্টার, এবং এই মায়োগ্লোবিনটা আলটিমেটলি কী হয়ে থাকে, আয়রন হচ্ছে লকড হয়ে থাকে ইন দিস হচ্ছে মায়োগ্লোবিন। এবং দেখা গেছে যে আমরা আরেকটা জিনিস বলতেছিলাম, সেটা হচ্ছে এনজাইমস অফ হচ্ছে সেলুলার রেসপিরেশন। তো আমরা জানি যে আমাদের শরীরে একটা সেল যদি চিন্তা করেন, সেই সেলের পাওয়ার হাউস আমরা বলে থাকি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তাই না? সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমরা জানি হচ্ছে যে সাইটোক্রোম থাকে, এবং এই মাইটোকন্ড্রিয়া থেকে কি হয়, আমাদের এনার্জি তৈরি হয় এটিপি। সো এটিপি তৈরি করার জন্য আমাদের ফ্যাক্টর হিসেবে কাজ করে থাকে হচ্ছে আয়রন, ইন কেস অফ দিস হচ্ছে আমাদের এই এনজাইমের জন্য মাইটোকন্ড্রিয়া ব্যবহার হয়ে থাকে। সো আলটিমেটলি আমরা যেটা দেখতে পারি যে এই যে বিভিন্ন রকমের যে মায়োগ্লোবিনের কথা বললাম এবং যে আমাদের ভেরিয়াস এনজাইম ছিল যেগুলো সেলুলার রেসপিরেশন, এগুলো কিন্তু ডাইরেক্টলি ইউজ হচ্ছে না, তারা ডাইরেক্টলি ইউজ হচ্ছে না, লাইক হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্টের জন্য ব্যবহার করছে না, কিন্তু তারা এসেনশিয়াল পার্ট অফ দ্য হচ্ছে দেখা গেছে যে বায়োকেমিস্ট্রি অফ লাইফ, মানে সেলের যে নিজের অ্যাক্টিভিটি যেটা রয়েছে, যেমন মাসেলের নিজের ফাংশনের জন্য, প্লাস হচ্ছে সেলের যে নিজের রেসপিরেশন, যেখান থেকে এটিপি তৈরি হয়, এনার্জি তৈরি হয়, সেটার জন্য দেখা গেছে যে এইগুলো হচ্ছে স্টোর হয়ে থাকে, এইগুলা আয়রন ব্যবহার হয়েছে। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে প্লাজমা আয়রন। সো প্লাজমা আয়রন যেটা হচ্ছে ট্রান্সপোর্ট হয়, প্লাজমাতে আমরা জানি এক ধরনের প্রোটিন থাকে, এটা আমরা ডিটেলসে পড়বো, এটা হচ্ছে 3 থেকে 4 মিলিগ্রামের মতো ব্যবহার হয়, অর্থাৎ লেস দ্যান 1%। সো আমরা যদি একটু ডিটেলসে আরেকটু বলি যে আমাদের হিমোগ্লোবিনের মধ্যে আমরা যেটা বললাম যে আমাদের যে হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিনের মধ্যে আমরা বলছি হচ্ছে যে আয়রন থাকে প্রায় হচ্ছে 3 গ্রামের মতো। মাসেলের মধ্যে যে মায়োগ্লোবিন থাকে সেখানে আমরা বলছি হচ্ছে প্রায় 400 মিলিগ্রামের মতো থাকতে পারে। তারপর আমরা বলছি অল টিস্যুর মধ্যে বিভিন্ন রকমের বলছি যে আমাদের ওই যে মাইটোকন্ড্রিয়া আছে, তাই না, সেগুলোর মধ্যে প্রায় হচ্ছে 50 মিলিগ্রামের মতো থাকতে পারে। এবং প্লাজমা এবং হচ্ছে এক্সট্রাভাস্কুলার ফ্লুইডে ট্রান্সফেরিন হিসেবে থাকে, যেটা ট্রান্সফার হিসেবে কাজ করে থাকে, ট্রান্সফেরিনে আয়রন বাইন্ড করে এবং সে ট্রান্সফার করে থাকে, এটা মোটামুটি 5 মিলিগ্রামের মতো। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্টোরেজ আয়রন যেটাকে আমরা বলে থাকি মাসেল ইয়ার মধ্যে, যেমন আমরা হচ্ছে লিভার স্প্লিন এবং হচ্ছে বোন ম্যারো, অর্থাৎ রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম যেটাকে বলা হয়, সেখানে এই যে ফেরিটিন এবং হচ্ছে হেমোসিডারিন হিসেবে থাকে। এটা কতটুকু, এটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 100 থেকে 1000 মিলিগ্রাম। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে আরবিসিতে এবং রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে অ্যাজ আ হচ্ছে ফেরিটিন আর হচ্ছে হেমোসিডারিন হিসেবে দেখা যেতে পারে। তারপরে আমরা যদি চিন্তা করি যে আমাদের স্টোরেজ ফর্ম অফ আয়রন যেটা বললাম, যে স্টোরেজ ফর্ম অফ আয়রন সাধারণত হচ্ছে যে আমাদের 2 রকম হতে পারে, একটা হচ্ছে যে ফেরিটিন আর একটা হচ্ছে হেমোসিডারিন। তো ফেরিটিনটা আমরা যেটা বলে থাকি, ফেরিটিন সাধারণত রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, যেমন রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের মধ্যে আমরা বলে থাকি হচ্ছে লিভার থাকে, স্প্লিন থাকে এবং হচ্ছে বোন ম্যারো থাকে, এগুলোর মধ্যে থাকে। এছাড়া হেপাটিক প্যারেনকাইমাল সেল এবং হচ্ছে স্কেলিটাল মাসেল হিসেবে মধ্যেও ফেরিটিন হিসেবে থাকতে পারে। আর হেমোসিডারিন হিসেবে থাকে সাধারণত হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, অর্থাৎ হচ্ছে লিভার, স্প্লিন এবং হচ্ছে বোন ম্যারোতে থাকে। এখন একটা কথা থাকে যে হচ্ছে যে আমরা যদি স্ট্রাকচারটা দেখি, ফেরিটিনের স্ট্রাকচারটা অনেকটা হচ্ছে যে একটা স্ফেরিক্যাল অ্যাপোফেরিটিন শেল থাকে, যেটা হচ্ছে এনক্লোজ করে থাকে একটা কোর অফ হচ্ছে ফেরিক হাইড্রোক্সিল ফসফেট, ভিতরে থাকে ফেরিক হাইড্রোক্সিল ফসফেট, এটাকে কভার করে থাকে হচ্ছে যে আমাদের একটা স্ফেরিক্যাল অ্যাপোপ্রোটিন শেল। আর হিমোসিডারিনের ক্ষেত্রে যদি বলি, এটা একটা অ্যামরফাস স্ট্রাকচার হয়ে থাকে, যেটা হচ্ছে যে পার্শিয়াল ডাইজেশন অফ দ্য হচ্ছে ফেরিটিন, যেটা অ্যাগ্রিগেটেড বাই হচ্ছে লাইসোজোমাল এনজাইম।
তো যাই হোক, এখান থেকে ইম্পর্টেন্ট যদি আমি বলি যে এটার লোকেশনটাই শুধুমাত্র ইম্পর্টেন্ট, যে কোথায় কোথায় থাকে, এরা কোথায় কোথায় স্টোর হচ্ছে। তো আমাদের ফেরিটিনটা স্টোর হচ্ছে অ্যাজ আ, মানে আয়রন স্টোর হচ্ছে অ্যাজ এ ফেরিটিন হিসাবে ইন দা হচ্ছে রেটিকুলার এন্ডোথেলিয়াল সেল, যেমন হচ্ছে স্প্লিনে, লিভারে, বোন ম্যারোতে। এছাড়া হেপাটিক প্যারেনকাইমাল সেল থাকে এবং হচ্ছে স্কেলিটাল মাসেলও থাকতে পারে। আর এরা শুধুমাত্র হেমোসিডারিন হিসেবে থাকে শুধুমাত্র আমাদের রেটিকুলার এন্ডোথেলিয়াল সেলের মধ্যে। আর যদি আমরা একটু বলি এখন আরেকটা জিনিস বলি, তো আমরা বললাম তো আয়রন তো স্টোর হচ্ছে, তাই না? আয়রন স্টোর হয়ে যাচ্ছে। এখন এই যে আমাদের আয়রনগুলো স্টোর হচ্ছে, আয়রন স্টোরের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আয়রন স্টোরটা সাধারণত আমাদের কি হচ্ছে, ডিপ্লেটেড হচ্ছে, মানে ক্ষয় হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আয়রন স্টোরটা কমে যায়, কিন্তু আয়রন স্টোরেজ অফ আয়রনটা বেড়ে যায় কোন জায়গার ক্ষেত্রে? ট্রান্সফিউশন, হেমোসিডারোসিস, আরেকটা হচ্ছে যে হেমোক্রোমাটোসিস। এখন কথা হচ্ছে ট্রান্সফিউশন হেমোসিডারোসিসটা কী জিনিস? এটা হচ্ছে যে আয়রনটা ওভারল্যাপ হয়, আয়রনটা হচ্ছে যে ওভারলোড হয়ে যায়। কখন ওভারলোড হবে? অ্যাজ আ রেজাল্ট অফ হচ্ছে মাল্টিপল ব্লাড ট্রান্সফিউশন। যখন একটা পেশেন্টের মধ্যে আপনি হচ্ছে মাল্টিপল ব্লাড ট্রান্সফিউশন করবেন, তখন দেখা গেছে যে আমাদের এই আয়রন ওভারলোড হয়। দেখা গেছে যে এটা মোস্ট কমনলি দেখা যায় কোন কোন পেশেন্টের, কাদের ব্লাড ট্রান্সফিউশন বেশি লাগে, যেমন যাদের ক্রনিক অ্যানিমিয়া হচ্ছে সেই সকল পেশেন্টের, যেমন হচ্ছে যে যাদের সিকেল সেল অ্যানিমিয়া আছে, তারপর যাদের থ্যালাসেমিয়া আছে, অথবা আদার হচ্ছে হেমাটোলজিক যে ডিসঅর্ডার আছে যাদের জন্য হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন দরকার হয়, তাদের ক্ষেত্রে এটা সাধারণত আমাদের লাগে। আর হেমোক্রোমাটোসিসটা কি জিনিস? এটা সাধারণত একটা জেনেটিক ডিসঅর্ডার। হেমোক্রোমাটোসিসটা হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার। এটা কখন হয়? যেটা হচ্ছে যে আমাদের বডির অ্যাবজর্ভ এবং হচ্ছে স্টোর টু মাচ আয়রন ফ্রম দ্য হচ্ছে ডায়েট থেকে আমার অ্যাবজর্ভ করতেছে এবং বডিতে স্টোর করতেছে অনেক বেশি আয়রন। টিপিক্যালি এটা হচ্ছে যে ইনহেরিটেড, এটা হচ্ছে জেনেটিক্যালি আসে, অটোজোমাল রিসেসিভ ম্যানার হিসেবে থাকে। দেখা যাচ্ছে হচ্ছে আমাদের হেরিডিটারি হোমোক্রোমাটোসিস বলা যেতে পারে। এটা একটা জিন আছে যেটা হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে HFE, এই জিনটার কারণেই বেসিক্যালি এটা হয়ে থাকে। তো এটাই মূলত বলা যায় যে এই যে আয়রন স্টোর বেড়ে যায় এই দুটা কেসের ক্ষেত্রে সাধারণত হচ্ছে বেড়ে যায়। এরপরে যদি আমরা একটু চিন্তা করি যে আমাদের, তাহলে আমরা যদি বলি যে স্টোরেজ সাইট কোথায় কোথায়, আমরা জানি লিভারে স্টোর হইল, হেপাটোসাইটে এবং লিভারে যে ম্যাক্রোফেজ আছে সেখানে হয়, স্প্লিনের মধ্যে ম্যাক্রোফেজ আছে। আচ্ছা, ম্যাক্রোফেজে কিভাবে স্টোরেজ হয় এটা আমরা একটু পরে জানতে পারবো। লিভারের ম্যাক্রোফেজ হতে পারে, স্প্লিনের ম্যাক্রোফেজ হতে পারে, যাই হোক বোন ম্যারোতে হতে পারে। বোন ম্যারোর মধ্যে আমার নিউক্লিয়েটেড রেড সেল আছে এবং ম্যাক্রোফেজ আছে, অর্থাৎ সব জায়গায় কিন্তু ম্যাক্রোফেজ আছে। এই ম্যাক্রোফেজে কীভাবে স্টোর হচ্ছে এটা একটা প্রসেস আছে যেটা আমরা একটু পরে জানতে পারবো। আরেকটা হতে পারে যে আমরা বলছিলাম যে হেপাটিক প্যারেনকাইমাল সেলও হয়, আবার স্কেলিটাল মাসেলের মধ্যেও স্টোর হতে পারে। এখন আমরা একটা কথা বলছিলাম যে প্লাজমা ট্রান্সপোর্ট আয়রন, মানে আমরা বলছিলাম যে আমাদের প্লাজমার মধ্যে তো আমাদের আয়রন আছে, তাই না? তো আমরা বডিতে খাবার থেকে যে ইনটেক করি, যে আয়রনটা ইনটেক করি, এটা সাধারণত কোন ফর্মে থাকে? এটা সাধারণত আমাদের ফেরিক ফর্মে থাকে। এটা ফেরিক ফর্মে থাকে, কিন্তু ফেরিক ফর্ম কিন্তু হচ্ছে আমাদের শরীরের মধ্যে অ্যাবজর্ব হতে পারে না। এটা অ্যাবজর্ব হয় কী হিসেবে? ফেরাস ফর্মে অ্যাবজর্ব হয়। এটা হচ্ছে ফেরাস ফর্মে অ্যাবজর্পশন হয়। তো এখন কথা হচ্ছে আমার টোটাল আয়রন ইন দ্য হচ্ছে প্লাজমা থাকে, আমরা অলরেডি বলছি 3 থেকে 4 মিলিগ্রামের মতো। এখন যে পয়েন্টটা হয়, এই যে আমাদের প্লাজমার মধ্যে যে আয়রনগুলো রয়েছে এটা বাউন্ড করবে কার সাথে? ট্রান্সফেরিনের সাথে। ট্রান্সফেরিন কি জিনিস? ট্রান্সফেরিন এক ধরনের প্রোটিন, এক ধরনের বিটা গ্লোবিউলিন, যেটা কোথা থেকে তৈরি হচ্ছে? লিভার থেকে তৈরি হচ্ছে। তাহলে একটা ট্রান্সফেরিন মলিকিউল বাইন্ড করে হচ্ছে 1 অথবা 2টা অ্যাটম অফ হচ্ছে ফেরিক অক্সাইড। তাহলে ও কিন্তু হচ্ছে কী করতেছে, আমার ওই যে খাবার থেকে আমি যেটা নিলাম, ফেরিক পার্টে যেটা নিলাম সেটার সাথে হচ্ছে এটা বাইন্ড করতেছে, বাইন্ড করে সে নিয়ে যায়। তাহলে আমরা বললাম যে আমাদের হচ্ছে ট্রান্সফেরিন বাইন্ড করতেছে ফেরিক আয়রনের সাথে, এবং কী করে আয়রন বাউন্ড হচ্ছে ট্রান্সফেরিন হিসেবে সে হচ্ছে ট্রান্সপোর্ট হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, টিস্যুতে যেতে পারে, তারপর সে বোন ম্যারোতে যেতে পারে। ট্রান্সপোর্টের জন্য এটা হয়, কিন্তু আমাদের ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশনের জন্য কিন্তু এটাকে অবশ্যই কী হতে হবে? আমাদের ফেরাস ফর্মে কনভার্ট হতে হবে। যাক, এরপরে আমি যে জিনিসটা বলবো যে আমাদের অ্যাবজর্পশন অফ দ্য আয়রন, যেটা বললাম
যে অ্যাবজর্পশন অফ দ্য আয়রন ক্ষেত্রে আমরা যদি বলি ডেইলি আমরা কতটুকু ইনটেক করি, আমরা মোটামুটি 10 থেকে হচ্ছে 20 মিলিগ্রাম আয়রন আমরা ইনটেক করি। চিফলি সোর্স যদি বলি সাধারণত হচ্ছে মিট থেকে আমরা করে থাকি। মিট স্পেশালি আপনি যদি বলেন যে সেক্ষেত্রে আমরা হচ্ছে লিভার থেকে বেশি করে থাকি, কিডনি থেকে, লিভার এবং হচ্ছে কিডনি থেকে করি। এছাড়া আমরা হচ্ছে ডিমের কুসুম, এগ ইয়ক থেকে করে থাকি। গ্রিন লিফি ভেজিটেবল হতে পারে, যেমন আমরা বলতে পারি যে আমাদের বিটরুট হতে পারে, তারপর হচ্ছে কচু শাক হতে পারে, বিটরুট, কচু শাক, এবং হচ্ছে বিটস অর্থাৎ খেজুর। খেজুরেও কিন্তু প্রচণ্ড পরিমাণে হচ্ছে কী থাকে, আয়রন থাকে। এবং হচ্ছে বিনস হতে পারে, ফ্রুটসও হতে পারে। তাহলে আমরা বললাম যে চিপ সোর্স কী হতে পারে, মিটস এবং হচ্ছে লিভার, কিডনি। এছাড়া এগ ইয়কের কথা বললাম, আরও যেগুলো বললাম। আর সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের অ্যাবজর্পশন কোথায় হয়, দুটা জায়গায় মনে রাখতে হবে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে আমার দুটা জায়গায় সাধারণত আমাদের অ্যাবজর্পশন হয়। একটা হচ্ছে ডিওডেনামে, আর একটা হচ্ছে প্রক্সিমাল জেজুনাম। এই দুটো জায়গায় সাধারণত হচ্ছে আমাদের অ্যাবজর্পশন হয়, আর কোথাও অ্যাবজর্পশন হয় না। তাহলে আয়রন অ্যাবজর্পশন হয় দুই জায়গায়, একটা হচ্ছে ডিওডেনাম আর হচ্ছে প্রক্সিমাল জেজুনাম। এই যে আমাদের ডিওডেনাম রয়েছে সেই ডিওডেনামে এবং আমাদের যে প্রক্সিমাল জেজুনাম আছে সেখানে। এখন ডেইলি অ্যাবজর্পশন সাধারণত হচ্ছে দেখা গেছে যে 1 থেকে 2 মিলিগ্রাম হচ্ছে ডেইলি আমাদের ডিওডেনাম এবং হচ্ছে প্রক্সিমাল জেজুনামে হচ্ছে। তো এটা দ্য অ্যামাউন্ট অফ আয়রন অ্যাবজর্পশন এটা হচ্ছে কিন্তু হচ্ছে মোর অর লেস ফিক্সড হয়ে থাকে। ইফ আ পার্সন ইনটেক লার্জ অ্যামাউন্ট অফ আয়রন, আর ফিক্সড অ্যামাউন্ট উইল বি হচ্ছে অ্যাবজর্ব, রেস্ট অ্যামাউন্ট কিন্তু হচ্ছে এক্সক্রিটেড হয়ে যায়। তো এই যে ইট ইজ রেগুলেটেড বাই হচ্ছে প্লাজমা অ্যাপোট্রান্সফেরিন লেভেল। আচ্ছা, আর অ্যাবজর্পশন অফ দ্য হচ্ছে আয়রন ডিপেন্ডস অন, দেখা গেছে দ্য সাইজ অফ দ্য আয়রন স্টোর কতটুকু হচ্ছে, রেটস অফ হচ্ছে এরিথ্রোপয়েসিসের উপর ডিপেন্ড করতেছে, এবং ডায়েটারি কনস্টিটিউটসের উপরেও কিন্তু এটা ডিপেন্ড করতেছে। এখন আমার কথা হচ্ছে যে এই যে আমাদের অ্যাবজর্পশন হচ্ছে আয়রন অ্যাবজর্পশন, এটা আবার হচ্ছে যে কী করতে পারে, কিছু ফ্যাক্টর আছে যেগুলো এফেক্টিং করতে পারে। কিছু আছে আয়রন হচ্ছে ফেভারে কাজ করে অ্যাবজর্পশনে, আর কিছু আছে হচ্ছে যে আমাদের হচ্ছে অ্যাবজর্পশনকে হচ্ছে যে রিডিউস করতে পারে। যেমন ডায়েটারি ফেভারের মধ্যে আছে হচ্ছে হিম আয়রন যদি আপনি নেন, আয়রন, তারপর হচ্ছে এনিমাল ফুড থেকে, মিট থেকে বেশি হয়, ফেরাস ফর্মে হচ্ছে যে বেশি আমরা হচ্ছে অ্যাবজর্ব হতে পারে। আর নন হিম আয়রনগুলো হয় না, তারপর হচ্ছে ফেরিক ফর্ম হয় না, তারপর হচ্ছে ইনঅর্গানিক আয়রন মানে টি, এগুলোতে হয় না, টিতে হয় না। কিছু লুমিনাল ফ্যাক্টর আছে, অ্যাসিডিক পিএইচ, ভিটামিন সি, সুগার, অ্যামাইনো অ্যাসিড, এটা কিন্তু হচ্ছে আমাদের কী করে, ফেভারে কাজ করে। কিন্তু অ্যালকালি, অ্যান্টাসিড, প্যানক্রিয়াটিক সিক্রেশন, এরা কিন্তু হচ্ছে আমাদের রিডিউস করে। এখন এই যে বললাম অ্যাসিডিক পিএইচ, ভিটামিন সি, সুগার, অ্যামাইনো অ্যাসিড, এটা কেন হচ্ছে যে আয়রন অ্যাবজর্পশনে কাজ করে, কারণ এই সকল জিনিসপাতিগুলো কিন্তু কী করে, আমরা জানি আমরা হচ্ছে ইনটেক করি হচ্ছে আমাদের ফেরিক ফর্মে, যেটা লেস অ্যাবজর্বেবল, এটাকে কনভার্ট করতে পারে ফেরাস ফর্মে, যেটা হুইচ ইজ ইজিলি অ্যাবজর্বেবল। এই জন্য এটা ফেভারে কাজ করে। আর কিছু সিস্টেমিক ফ্যাক্টর আছে, আয়রন ডেফিসিয়েন্সিতে বেশি হয়, ইনক্রিজ ইরিথ্রোপয়েসিস যদি বাড়ায় দেন তাহলে বেড়ে যাবে, প্রেগনেন্সিতে বেড়ে যায়, হাইপোক্সিয়াতে বেড়ে যায়। কিন্তু আয়রন যদি ওভারলোড হয় তাহলে কমে যায়, ডিক্রিজ এরিথ্রোপয়েসিস কমে যায়, ইনফ্লামেটরি ডিসঅর্ডারের ক্ষেত্রে এটাও সাধারণত কমে যায়। আর আয়রন এক্সক্রিশন যদি আমরা চিন্তা করি তাহলে দেখা গেছে ক্যাপাসিটি অফ হচ্ছে এক্সক্রিশন অফ দ্য আয়রন হচ্ছে লিমিটেড থাকে। ডেইলি আয়রন লস ফ্রম দ্য হচ্ছে বডি মেইনলি হচ্ছে 0.5 থেকে হচ্ছে 1 মিলিগ্রাম করে হচ্ছে লস হয়। লস হয় কীভাবে, মেইনলি হচ্ছে স্টুলের মাধ্যমে লস হয়। এখন স্টুলের মাধ্যমে দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে শিডিং অফ হচ্ছে ইন্টেস্টাইনাল সেল, ইন্টেস্টাইনাল সেলগুলো শিড হয়ে মাধ্যমে হইতে পারে, আর হচ্ছে আয়রন লিডের ম্যাক্রোফেজ, এখান থেকেও কিন্তু হচ্ছে স্টুল দিয়ে বের হইতে পারে। তো এটা যদি আমরা একটু চিন্তা করি, যেটা বললাম যে শিডিং অফ দ্য হচ্ছে ইন্টেস্টাইনাল সেল এবং হচ্ছে আয়রন লিডের ম্যাক্রোফেজ কীভাবে হচ্ছে, এটার যদি আমরা বলি যে আয়রন লস বাই হচ্ছে শিডিং অফ দ্য হচ্ছে ইন্টেস্টাইনাল সেল, যেটা হচ্ছে এন্টারোসাইটস লস হয়। কীভাবে হচ্ছে, তাহলে আমরা জানি যে ডেইলি আয়রন আমরা যেটা হচ্ছে কী করছি, ফেরিক ফর্মে হচ্ছে নিয়েছিলাম, এটা হচ্ছে কি হচ্ছে ফেরাসে কনভার্ট হচ্ছে কোথায় হচ্ছে ইন্টেস্টাইনাল লুমেনে, তাই না, এবং হচ্ছে কি হচ্ছে যে আমাদের এন্টারোসাইটের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এন্টারোসাইটে চলে যাচ্ছে, এন্টারোসাইটে চলে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা হলো হচ্ছে আয়রন ইনসাইড দ্য এন্টারোসাইট, আয়রন আইদার হচ্ছে স্টোর হয়, এটা হইতে পারে হচ্ছে ফেরিটিন আকারে স্টোর হইতে পারে, অথবা সেটা এক্সপোর্ট হইতে পারে ইন্টু হচ্ছে ব্লাড ভায়া হচ্ছে ফেরোপ্রোটিন দিয়ে এক্সপোজ হয়ে যেতে পারে। দুই রকমের হতে পারে, একটা হচ্ছে ফেরিটিন আকারে স্টোর হয়ে থাকতে পারে, আবার অনেক সময় দেখা গেছে যে ফেরোপ্রোটিন দিয়ে কী হতে পারে, ব্লাডের মধ্যে সে হচ্ছে চলে আসতে পারে। এখন মিউকোজাল টার্নওভার যদি বলি, এন্টারোসাইট হ্যাভ হচ্ছে শর্ট লাইফ, এক একটা এন্টারোসাইট কিন্তু হচ্ছে বেশি দিন টিকতে পারে না, 2 থেকে 5 দিন সময়, এবং তারা দেখা গেছে যে আলটিমেটলি রিপ্লেসড হয়, অর্থাৎ পুরাতনগুলো হচ্ছে ভেঙে যেয়ে নতুনগুলা কিন্তু তারা হচ্ছে বিল্ড আপ হয়। তো দেখা গেছে যে এই যে শিডিং ডিসকোয়ামেশন হয় কীভাবে, ওল্ড এন্টারোসাইট যেগুলো ছিল তারা কিন্তু হচ্ছে শিডিং আউট, স্লাগড আউট হয়ে যায়, ইন্টু দ্য হচ্ছে ইন্টেস্টাইনাল লুমেন, আস্তে আস্তে যেগুলো ওল্ড যেগুলো ছিল তারা কিন্তু হচ্ছে লুমেনের মধ্যে পড়ে যায়, এবং এই যে লুমেনের মধ্যে চলে গেল,
এই শিট সেল কন্টেইন, আগের সেলগুলো কিন্তু হচ্ছে ফেরিটিন আকারে স্টোর ছিল, অথবা বাউন্ড টু ইন দা হচ্ছে হিমোগ্লোবিন যদি ব্লিডিং হয় ভিতরে। এটা আলটিমেটলি কী হলো, ফিসেসের মাধ্যমে বের হয়ে গেল, ফিসেসের মাধ্যমে বের হয়ে গেল। তো আরেকটা যেটা পয়েন্ট থাকে সেটা যদি আমরা চিন্তা করি, যে আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের ওই যে আয়রন লিডেন ম্যাক্রোফেজ কীভাবে হচ্ছে। আচ্ছা, ম্যাক্রোফেজ শরীরে কোথায় কোথায় থাকে আমরা একটু আগে বলছিলাম, যে স্টোরেজের মধ্যে আমি বলছিলাম যে লিভারে কাফাস সেলের মধ্যে ম্যাক্রোফেজ থাকে, না স্প্লিনে ম্যাক্রোফেজ থাকে, বোন ম্যারোতে থাকে, এবং আদার টিস্যুতেও থাকে। আচ্ছা, যাই হোক, তো প্রথমে যেটা বললাম যে আমাদের যখন হচ্ছে আরবিসি আর হচ্ছে ক্লিয়ার ফ্রম দ্য হচ্ছে ব্লাড, মেইনলি ইন দ্য হচ্ছে স্প্লিনের মধ্যে ভাঙে ফ্যাগোসাইটোসিস, ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটস করে অ্যান্ড হচ্ছে এনগালফ করে হচ্ছে ওল্ড আরবিসিকে এনগালফ করে। তো ইনসাইড দ্য হচ্ছে ম্যাক্রোফেজ হিমোগ্লোবিনটা কি হচ্ছে ব্রেকডাউন হচ্ছে হিম তৈরি করতেছে। তাহলে হিমোগ্লোবিনটা ব্রেকডাউন করলো ইনসাইড দ্য ম্যাক্রোফেজ, হিম তৈরি করলো। এবং যেটা করলো, হিমটা কি হলো, ডিগ্রেডেশন হলো। হিম অক্সিজেনাইজ একটা এনজাইম আছে, এই হিম অক্সিজেনাইজের মাধ্যমে এনজাইম ব্রেক করে হচ্ছে হিমকে, এবং সেখান থেকে কি করে আয়রনটাকে রিলিজ করে দেয় এবং এই আয়রনটা হচ্ছে স্টোরড হয় এই অ্যাজ আ হচ্ছে ফেরিটিন হিসেবে স্টোর হতে পারে, অথবা হচ্ছে হেমোসিডেন হিসেবে স্টোর হতে পারে উইদিন দ্য ম্যাক্রোফেজের মধ্যে কী হিসেবে স্টোর হয়, ফেরিটিন অথবা হচ্ছে হেমোসিডেন হিসেবে মানে স্টোরড হয়। এরপরে যেটা হয় যে ম্যাক্রোফেজ টার্নওভার, যে সকল ম্যাক্রোফেজ যদি আমার হচ্ছে যে অ্যাপোস্টোসিসের মধ্যে দিয়ে যায়, অথবা সেটা যদি শিড হয় ডিউরিং দ্য হচ্ছে যে নর্মাল ইমিউন রেসপন্সের সময় যদি শিডিং হয়, তাহলে একমাত্র তারা কিন্তু হচ্ছে যে পরবর্তীতে ব্রেকডাউন হয়। অর্থাৎ তারা দুইভাবে, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস হইতে পারে, প্রোগ্রাম সেল ডেথ যেটাকে আমরা বলি, অথবা শিডিং টু অফ দ্য হচ্ছে সেল কন্টেন্ট হইতে পারে। তো এখন রিলিজড ইন দ্য ইন্টেস্টাইনাল লুমেন, আয়রন হচ্ছে ফ্রম দিস সেল, যেখানে ম্যাক্রোফেজ ছিল সেখান থেকে কী হলো আলটিমেটলি গাট লুমেনে চলে যায়। যেহেতু আমার হচ্ছে এখন ম্যাক্রোফেজগুলো ডিস্ট্রয় হয়ে গেছে, গাট লুমেনে চলে আসছে, এবং আলটিমেটলি লুমেন থেকে পরে কী হয়, ফিসেসে চলে যায়, এবং লস ফ্রম দ্য হচ্ছে বডি থেকে চলে যায়। এখন কখন এই ম্যাক্রোফেজ থেকে কীভাবে হচ্ছে যে আমাদের এই লসটা হচ্ছে ইনক্রিজ হয়, যখন আমাদের হেমোরেজ হয় বেশি বেশি, আরবিসি ডিস্ট্রাকশন যখন বেশি বেশি হয়, আর শরীরে যদি কোনো ইনফ্লামেটরি প্রসেস হয়, যেমন হচ্ছে ইনক্রিজ টার্নওভার অফ হচ্ছে আরবিসি ম্যাক্রোফেজ, তাহলে হচ্ছে গ্রেটার আয়রন এক্সক্রিশন ইন দ্য হচ্ছে ফিসিস। তাহলে আমাদের ম্যাক্সিমাম ম্যাক্রোফেজ কিন্তু হচ্ছে বেসিক্যালি রিসাইকেল হয় আয়রন ফ্রম হচ্ছে ওল্ড আরবিসি থেকে, ম্যাক্রোফেজ রিসাইকেল করে, এবং আয়রন হচ্ছে স্টোরড হয় অ্যাজ এ ফেরিটিন এবং হচ্ছে হেমোসিটেটিন ইন দ্য ম্যাক্রোফেজ। কিন্তু যদি আয়রন লিডেন ম্যাক্রোফেজ এটা যদি আন্ডারগো করে হচ্ছে অ্যাপোপ্টোসিস আর হচ্ছে শিডিং, তখন কিন্তু হচ্ছে যে লস হয়ে যায় ইনটু দ্য ফিসিস। আর আমরা যদি চিন্তা করি যে আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট অফ দ্য আয়রন কতটুকু, সাধারণত দেখা গেছে যে একটা অ্যাডাল্ট মেল এবং হচ্ছে পোস্ট মেনোপোজাল ফিমেল, কারণ তাদের কিন্তু কোনো আর মেনোপোজ হচ্ছে না, ব্লাড লস হচ্ছে না তাদের, এবং হচ্ছে অ্যাডাল্ট মেলের মোটামুটি সেম, সেটা হচ্ছে পার ডেতে আমাকে 0.9 থেকে 1 মিলিগ্রাম অ্যাটলিস্ট হচ্ছে আয়রন নিতে হবে। আর মেনস্ট্রুয়েটন ওমেন যেহেতু তাদের ব্লাড লস হচ্ছে, তাদের একটু বেশি দিতে হবে, 1 থেকে 2 গ্রাম হচ্ছে পার ডে নিতে হবে। আর প্রেগনেন্ট লেডিদের ক্ষেত্রেও 1.5 থেকে হচ্ছে 2.5 মিলিগ্রাম পার হচ্ছে ডে নিতে হবে। আর চিলড্রেনদের ক্ষেত্রে হচ্ছে 1 গ্রাম পার ডেতে নিতে হবে, মিলিগ্রাম পার ডেতে নিতে হবে। এবং গার্লস এজ বিটুইন হচ্ছে যে 12 থেকে 15 যারা, এরা কিন্তু হচ্ছে যে অলরেডি এরা কিন্তু রিপ্রোডাক্টিভ এজে পদার্পণ করেনি, মেনস্ট্রুয়েশন হয়নি, তাদের কিন্তু 1 থেকে হচ্ছে 2.5 মিলিগ্রাম পার ডে নিলে কিন্তু হবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য বেসিক্স অফ হচ্ছে আয়রন মেটাবলিজম।